আপনারা অবগত আছেন, কথিত গুমের অভিযোগে দায়ের করা দুটি মামলায় মাননীয় প্রধানমন্ত্রী সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মাঝে রয়েছে 24 জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, যাদের 14 জন এখনো কর্মরত, একজন রয়েছেন এলপিআরে। বাংলাদেশ সেনাবাহিনী 2024-এর 5ই আগস্ট রাষ্ট্রকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি, বরং তাদের একাংশের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করে রাষ্ট্রকে তুলে দিয়েছে দেশদ্রোহী ইউনূস গংয়ের হাতে, যার ফলশ্রুতিতে দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলণ্ঠিত, দেশের প্রতিটি সেক্টর আজ ধ্বংসপ্রাপ্ত। দেশ পরিণত হতে যাচ্ছে একটি মৌলবাদী রাষ্ট্রে। তাই সেনাবাহিনীর কার কি হলো সেটা বর্তমান প্রেক্ষাপটে আসলে খুব একটা জরুরি না। কিন্তু মহান মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই তাদের ধ্বংসের নীলনকশার বিরুদ্ধে দুটি কথা না বলে পারছি না। কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তিনি ডক্টর ইউনূসের মাঝে জিয়াউর রহমানকে দেখতে পান। ডক্টর ইউনূস হয়তো কথাটা আক্ষরিকভাবে নিয়ে নিয়েছেন। আর তাই তো জিয়াউর রহমান নিজের ক্ষমতাকে সুসংহত করতে কোর্ট মার্শালের মাধ্যমে যেভাবে সশস্ত্র বাহিনীর 2500-এর বেশি সদস্যকে হত্যা করেছিল, ঠিক একইভাবে ডক্টর ইউনূস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করছে। এই গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি যে সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রেসক্রিপশনে হয়েছে তার প্রমাণ ডক্টর ইউনূসের প্রেস সচিব এবং অন্তর্বর্তী সরকারের মুখপাত্র শফিকুল আলমের বক্তব্য। শফিকুল আলম বলেছে, আর কোন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নিয়ে অন্তর্বর্তী সরকারের। তার এই বক্তব্যই প্রমাণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অবৈধ সরকারের নির্দেশে পিক এন্ড চুজ পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করছে। খেয়াল করে দেখেন, অবৈধ অন্তর্বর্তী সরকারের বক্তব্য অনুযায়ী তাদের গঠিত গুম কমিশনে শত শত গুমের অভিযোগ জমা পড়েছে। তাহলে 2 জনের অভিযোগের প্রেক্ষিতে যদি 24 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তাহলে বাকি সকল অভিযোগের প্রেক্ষিতে কতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত? কেন সেটি হবে না? আসলে প্যাথোলজিক্যাল লায়ার শফিক মিথ্যা বলছে, সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বলছে। এবারের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি সামাল দিতে পারলে এমন অর্ডার আসবে একের পর এক। ট্রাইব্যুনালে ইতিমধ্যে আরো শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রস্তুত করা হয়েছে। সুবিধাজনক সময়ে জারি হয়ে যাবে গ্রেফতারি পরোয়ানা। সেনাবাহিনী ধ্বংসের এই যে নীল নকশা বাস্তবায়িত হচ্ছে, এতে কি সেনাবাহিনীর দায় নেই? মূল দায় কিন্তু তাদেরই। এর বড় প্রমাণ ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে হয়ে যাওয়া সংবাদ সম্মেলনটি। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেছেন, গ্রেফতারি পরোয়ানা জারি 15 জন সেনা কর্মকর্তাকে তারা নিরাপত্তা হেফাজতে নিয়েছেন। সেই তিনি আবার বলেছেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কোনো ধরনের ওয়ারেন্ট পাননি। টিভি স্ক্রল এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে সেনাবাহিনী অর্ডার তামিল করার নজির পৃথিবীর ইতিহাসে আর একটিও নেই। আর এটি আমাদের বর্তমান সেনাবাহিনী। মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। কিন্তু এই আইনটা আসলো কিভাবে? আইন প্রণয়নের একমাত্র অধিকার সংসদের। দেশে বর্তমানে কোনো ফাংশনাল পার্লামেন্ট নেই। জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আইন প্রণয়ন কিংবা সংশোধন করতে পারেন বটে, কিন্তু সেটিকেও পরবর্তী পার্লামেন্টে পাশ হতে হয়, তা না হলে সেটির কোনো ধরনের সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠিত হয় না। এটা খুবই দৃশ্যমান যে বর্তমান অবৈধ সরকার নিজের স্বার্থে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে এটিকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। আর আমাদের সেনাবাহিনী তাদের চিরায়ত সেনা রীতি উপেক্ষা করে সেই বিতর্কিত আইনের প্রতি আস্থা রাখছেন। তা আস্থা যেহেতু রাখছেন, পুরোপুরি রাখেন। গত 6 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3য় সংশোধনী অনুসারে যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গৃহীত হবে তারা কোনো ধরনের সাংবিধানিক কিংবা সরকারি পদে থাকতে পারবেন না। অর্থাৎ আপনাদের হেফাজতে নেওয়া 15 জন সেনা কর্মকর্তা ইতিমধ্যে এই আইন অনুসারে চাকরিচ্যুত হয়েছে। তাহলে তাদের কেন সেনা হেফাজতে রাখা হয়েছে? তাদের হাতে হাত করা পরিয়ে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিন। 15 জন ডেকোরেটেড সেনা কর্মকর্তা প্রিজন ভ্যানে করে সিভিল কোর্টে যাচ্ছে, দেখার মতো দৃশ্য হবে বটে। সেনাবাহিনীর অনেক সদস্য হয়তো বিষয়টার ভয়াবহতা বুঝতে পারছেন না কোন ডেথ স্পাইরালে আপনাদের ঢুকিয়ে দেওয়া হলো। আপনারা হয়তো ভাবছেন যা হবার এই 24 জনের হবে, আমার তো কিছু হচ্ছে না। ঠিক এই ভুলটাই আপনারা 2024 আগস্টে করেছিলেন। আপনারা ভুলে গিয়েছিলেন নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। অবৈধ অন্তর্বর্তী সরকারের এই নীল নকশা বাস্তবায়িত হলে সেনাবাহিনীর প্রতিটা সদস্য ভালনারেবল হবেন চিরদিনের জন্য। উদাহরণ দিয়ে বলি, 2002 সালে হওয়া অপারেশন ক্লিন হার্টে যৌথ বাহিনীর নিরাপত্তা হেফাজতে নিহত হয়েছিলেন 50-এর বেশি মানুষ। সেই অপরাধের বিচার হতে পারে যে কোনো সময়। 1-11 পরবর্তী সেনা সমর্থিত কেয়ারটেকার সরকারের যে কোনো ঘটনার বিচার হতে পারে, এমনকি বিচার হতে পারে 5 আগস্ট পরবর্তী আপনাদের সকল কর্মকাণ্ডের জন্য। অর্থাৎ দায়িত্বের অংশ হিসাবে ক্যান্টনমেন্টের বাইরে নিয়োজিত হওয়া সকল সেনা সদস্যকেই সিভিল কোর্টে বিচারের পথ তৈরি হয়ে যাচ্ছে। যে পেন্ডোরা বক্স ওপেন করা হলো তার ফলে আপনাদের অনেকেরই জীবন কাটবে আদালতের বারান্দায় দৌড়িয়ে।
শেষ করব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু কথা বলে। 5ই আগস্ট তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন আমরা জানি তিনি মিথ্যা বলেছিলেন। তিনি বলেছিলেন তিনি দেশবাসীর নিরাপত্তার দায়িত্ব নেবেন। কি নিদারুণভাবেই না তিনি ব্যর্থ হয়েছেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত 14 মাস ধরে সেনাবাহিনী মাঠে নিয়োজিত থাকা সত্ত্বেও দেশ আজ মবের রাজত্বে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন তার বাহিনী কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না, অথচ আমরা দেখেছি তার বাহিনী একটি অনিবন্ধিত দলের লাঠিয়াল বাহিনী হিসাবে গোপালগঞ্জে গুলি চালিয়েছে সাধারণ মানুষের বুকে। তবে একটা বিষয় তিনি বেশ নিষ্ঠার সাথে বাস্তবায়ন করে যাচ্ছেন। 5ই আগস্ট যে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে যুদ্ধাপরাধীদের দল জামাত ইসলামের নেতাকে তিনি আমিরে জামাত বলে সম্বোধন করেছিলেন, সেটি তিনি অদ্যাবধি ধরে রেখেছেন। আর তাই তো নিজ বাহিনীর কর্মকর্তাদের নিরাপত্তা হেফাজতে নেওয়ার আগের রাতেও তিনি ছুটে গিয়েছিলেন জামাতের আমিরের বাসায়। অভিযুক্ত একাধিক সেনা কর্মকর্তা সূত্রে জানা যায় স্বয়ং সেনাপ্রধান বারংবার তাদের আশ্বস্ত করেছে। এমনকি গ্রেফতারি পরোয়ানা জারির দিনও সেনা সদর থেকে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে সেনাপ্রধান বিষয়টি দেখছেন, কিন্তু তিনি কথা রাখেননি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শুধু নিজের দেশ নয়, নিজের বাহিনীকেও ধ্বংস করেছেন। ব্রিটিশদের সহায়তা করে মীর জাফর সাময়িকভাবে ক্ষমতার চেয়ারে বসতে পারলেও ইতিহাস তাকে বেঈমান হিসেবেই মনে রেখেছে। সেনাপ্রধানের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হবে না। আর সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তারাপদ রায়ের ভাষায় বলতে চাই, আপনাদের সর্বনাশ হয়ে গিয়েছে।